চার পাঁচ ভাই বোন, বাবা একা কাজ করে, খেয়ে পরে বেঁচে আছি, এইটাই তো অনেক। আমার নামে যতটুকু না চেনে, আমাকে স্বপ্নকন্যাই নামেই ততটুকু চেনে। তো এই নামটা আসলে আমার শুধুমাত্র আমার নামের সাথে বলুক তা না, এই নামটা আসলে আমার হৃদয়ের নাম। যারা বাধা দিয়েছিল তারাও কিন্তু এখন আমাকে ডেকে চা কফি অফার করে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ আয়োজনে। আমাদের আজকের এই অনুষ্ঠানটির নাম হচ্ছে চিন্তা সৃষ্টি পরিবর্তন, যুব নেতৃত্বে নতুন উদ্ভাবন। এটি একটি বিশেষ অনুষ্ঠান যেটি 5টি পর্বে আপনারা দেখতে পারবেন, এবং আজকে তার প্রথম পর্ব। এই অনুষ্ঠানে আমরা শুধু বর্তমানকে নিয়ে নয়, এমন তরুণদের নিয়ে কথা বলবো যারা ভবিষ্যতের স্বপ্ন নির্মাণ করেছেন নিজেদের উদ্ভাবন ও নেতৃত্বের শক্তিতে। চ্যালেঞ্জকে তারা দেখেন সুযোগ হিসেবে, আর প্রতিটি নতুন ধারণাকে রূপ দিতে বিশ্বাস করেন অধ্যাবসায়, পরিশ্রম আর ইতিবাচক পরিবর্তনে। আজকের অতিথির গল্প আমাদের শেখাবে কিভাবে একটি মাত্র ধারণা বদলে দিতে পারে একটি প্রজন্মের দৃষ্টিভঙ্গি, কিভাবে সৃজনশীলতার শক্তি তৈরি করতে পারে নতুন বাস্তবতা। চলুন দর্শক, শুনি সেই যাত্রার গল্প, যে গল্পে আছে স্বপ্ন, সংগ্রাম, উদ্ভাবন এবং পরিবর্তনের প্রতিশ্রুতি। অবশ্যই আগে অতিথিদের পরিচয় করাবো, তার আগে বলে নিতে চাই আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে আমি সারা ফায়রুজাইমা, এবং আমার সাথে আমি এক এক করে অতিথিদের আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। আছেন নিশাত আফরোজ মির্জা, উপপরিচালক, এডুকেশন ফর ইউথ এম্পাওয়ারমেন্ট ইউআইই প্রোগ্রাম, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ। স্বাগত নিশাত আপা, আপনাকে। কেমন আছেন? জি, ভালো আছি আপা। আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমি খুব ভালো আছি। আমার মনে হয় আমাদের আজকের যে তরুণ উদ্যোক্তা, আমাদের বিশেষ অতিথি, তাকেও আমরা আমন্ত্রণ জানিয়ে নিতে পারি। আমাদের সাথে আছেন রুবিনা খাতুন। রুবিনা খাতুন প্রোপাইটার স্বপ্নকন্যা সাতক্ষীরা, এবং একই সাথে তিনি আছেন ব্যবসায়িক ধারণা, তারুণ্য ও মহিলাদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, সেভ দ্য চিলড্রেনের সাথে কাজ করছেন তিনি সাতক্ষীরা থেকে। স্বাগত আপনাকে, রুবিনা আপা। ধন্যবাদ আপু। আশা করি আপনারা দুজনই ভালো আছেন। আমরা আজকের এই অনুষ্ঠানটাতে আসলে মূলত এই প্রোগ্রামটা নিয়েই কথা বলবো, ইউথ লিড ল্যাব, যে উদ্যোগটা সেভ দ্য চিলড্রেন থেকে শুরু হয়েছে। নিশাত আপা, প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই ইউথ লিড ল্যাব উদ্যোগ শুরু করার পেছনে কি উদ্দেশ্য কাজ করেছে, এবং ওয়াইআইএল এর মূল লক্ষ্য বা পরিকল্পনাটা আসলে কি? ধন্যবাদ সারাপা। আহ, আমি যেহেতু সেভ দ্য চিলড্রেনে কাজ করছি এবং দীর্ঘ সময় ধরেই কাজ করছি। সেভ দ্য চিলড্রেন মূলত আমরা শিশু এবং যুবদেরকে নিয়ে কাজ করি। যদিও সেভ দ্য চিলড্রেন যখন আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম, তখন আমরা শিশুদের জন্য কাজ করার জন্যই আমাদের সংগঠন কাজ শুরু করেছিল। এবং শিশু বলতে আসলে আমরা শূন্য থেকে, অর্থাৎ গর্ভাবস্থায় যখন একজন শিশু তার মাতৃ জঠরে থাকে, তখন থেকে 18 বছর পর্যন্ত এই শিশু হচ্ছে জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী শিশু, তাদের নিয়ে কাজ করতাম। কিন্তু আমাদের কাজের অভিজ্ঞতায় আমরা দেখলাম যে 18 বছরের সময় গিয়ে যদি আমরা আসলে, যখন তারা যুবতে যাচ্ছে, ওই সময়টায় যদি আমরা আসলে ছেড়ে দেই, তখন যে ট্রানজিশন পিরিয়ডেও তাদের আসলে স্পেশাল কিছু সাপোর্ট দরকার। বিশেষ করে তাদের লাইভলিহুড, তাদের ইনকাম রিলেটেড, তাদের লিডারশিপ রিলেটেড এই সাপোর্টগুলো দরকার। এই ভাবনা থেকেই 2010 সাল থেকে সেভ দ্য চিলড্রেন মূলত ইয়তদেরকে নিয়ে কাজ শুরু করে। এবং আমরা যে ইয়তদেরকে নিয়ে কাজ করছি, সেটাও জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী 15 থেকে 24 বছর বয়সী যারা আছে, তাদেরকে নিয়ে আমরা, সেই যুবদেরকে নিয়ে কাজ করছি। এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই আমাদের যে প্রোগ্রামে আমি আসলে কাজ করছি সেভ দ্য চিলড্রেনে, আমরা বলি এটাকে এডুকেশন ফর ইউথ এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ যুবদের ক্ষমতায়নের জন্য যে প্রোগ্রাম। হুম হুম। এই প্রোগ্রামে কাজ করতে গিয়ে, এই প্রোগ্রামের কারণ ইনোভেশন ল্যাবের কথা বলতে গেলে আমাদের প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডটাও একটু আসতেই হবে। এই প্রোগ্রামে আমরা মূলত যারা 15 থেকে 24 বছর বয়সী যুব আছে, এবং বিশেষত যারা মার্জিনালাইজড কমিউনিটির যুবক, তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি আমরা মূলত তাদের দক্ষতা বৃদ্ধি, এবং দক্ষতা বৃদ্ধির পরে যে জায়গাটাতে আমরা বেশি জোর দিই, যে তাদের লিডারশিপ বিল্ডিং, এবং দক্ষতা বৃদ্ধির সাথে সাথে তাদেরকে ইনকাম জেনারেশন কাজে তাদেরকে সম্পৃক্ত করা। এবং ইনকাম জেনারেশনের কাজটাকে আমরা দুইভাবে ফোকাস করি। একটা হচ্ছে তারা চাকরির বাজারে তাদেরকে সংযোগটা করিয়ে দেই, আর একটা বড় গ্রুপ হচ্ছে যে যারা আসলে উদ্যোক্তা হতে চায়। হুম হুম। তো আমাদের এই দীর্ঘ যাত্রায় যে আমরা এই যে ইয়তদেরকে নিয়ে কাজ করছি, এই কাজটা করতে গিয়ে আমরা দেখেছি যে ইয়ত যে গ্রুপটা আছে, এরা হচ্ছে যে কমিউনিটির সমস্যাটা সবচেয়ে ভালোভাবে বোঝে। কারণ তারা ওই কমিউনিটি থেকেই
তাদের উঠে আসা, ওখানেই তারা জন্ম নিয়েছে, ওখানেই তারা বড় হচ্ছে, এই কমিউনিটিকে তারা বিলং করে। এবং আমরা যদি ইয়তদেরকে অনেক বেশি এঙ্গেজ করতে পারি, তাহলে তারা হচ্ছে যে ওই কমিউনিটির যে সমস্যাগুলো, স্পেসিফিক যে সমস্যাগুলো, সেটাকে তারা সমাধান করতে পারে। এবং আমাদের প্রোগ্রাম অভিজ্ঞতায় এটাও আমরা দেখেছি যে বাংলাদেশের যে এখন যে ইয়ত পপুলেশন, যেটাকে এখন আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডও বলছি, যেহেতু অলমোস্ট মোর দ্যান 50% হচ্ছে ইয়ত পপুলেশন, এবং তার একটা বড় অংশ হচ্ছে যারা আবার পিছিয়ে পড়া কমিউনিটির, এবং এই ইয়ত পপুলেশনের আবার একটা বড় অংশ হচ্ছে যারা ইয়াং উইমেন। তো আমরা এদের সাথে কাজ করতে গিয়ে দেখেছি যে এদের মধ্যে অনেক ধরনের সম্ভাবনা আছে, অনেক ধরনের পটেনশিয়ালস আছে, তারা ভালো লিডার হতে পারে, তারা ভালো উদ্যোক্তা হতে পারে, কিন্তু তাদের এই কাজগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আসলে ওই ধরনের কোনো প্ল্যাটফর্ম নেই। এটা সত্যি যে বাংলাদেশে এখন অনেক অর্গানাইজেশন, ইভেন অনেক ইউনিভার্সিটি যারাও ইনোভেশন ল্যাব করছে, কিন্তু সবাই কিন্তু তারা করছে যারা হচ্ছে ওয়েল অফ ফ্যামিলির ছেলে মেয়ে, অর্থাৎ ইউনিভার্সিটিতে যারা পড়ে বা যারা ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু সেভ দ্য চিলড্রেন, আমরা 2021 সালে এই ইনিশিয়েটিভটা আমরা শুরু করেছি, যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব যেখানে আসলে সমাজের একদম পিছিয়ে পড়া কমিউনিটির যে যুবরা, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে তারা তাদের নিজস্ব কমিউনিটির সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে, তারাই কিছু সমাধান তৈরি করবে, তারাই সেখান থেকে কিছু বিজনেস প্ল্যানিং তৈরি করবে, এবং সর্বোপরি তারাই ওই বিজনেসটাকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই লিডারশিপটা দিবে। এই ধারণা থেকেই কিন্তু আসলে আমাদের এই ইয়থ লেড ইনোভেশন ল্যাব। এটার যদি আপনি এক কথায় আমাকে উদ্দেশ্যটা বলতে বলেন, যে আমরা আসলে ইনোভেশন ল্যাবের মাধ্যমে তাদের জন্য এমন একটা জায়গা তৈরি করতে চেয়েছি যে যেখানে তারা হচ্ছে কমিউনিটির প্রবলেমগুলোকে তুলে এনে সেই প্রবলেমগুলোর থেকে কিছু আইডিয়া তৈরি করবে, এবং সেই আইডিয়াগুলোকে ধাপে ধাপে তারা আসলে মূলত বিজনেস প্ল্যানে টার্ন করবে, এবং যেই বিজনেস সলিউশনটা একই সাথে তাকে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট করবে, কারণ বিজনেস যখন করতে যাবে সেখান থেকে তো অবশ্যই তার জন্য কিছু ইনকাম হবে, সেটা ইনকাম আর্নিং। তার ইকোনমিক এম্পাওয়ারমেন্টের পাশাপাশি ওই বিজনেস সলিউশনের মাধ্যমে আসলে সে তার কমিউনিটির প্রবলেমটাকে অ্যাড্রেস করবে, অর্থাৎ তার কমিউনিটিতেও কিছু কন্ট্রিবিউট করবে। সুতরাং ইনোভেশন ল্যাবের উদ্দেশ্য হচ্ছে যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মার্জিনালাইজড কমিউনিটির ইয়ুথদের একই সাথে সোশ্যাল এবং ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, এই সমাধানটা যেন তারা কাজে লাগাতে পারে, সে কারণেই আসলে আমাদের এই ইনোভেশন ল্যাবের যাত্রা শুরু। আমাদের মাঝে যেহেতু রুবিনা খাতুন অলরেডি উপস্থিত আছেন, আপনার কাছে, রুবিনা আপার কাছে একটু যদি জেনে নিই যে আমি আপনার এই উদ্যোগের পেছনের অবশ্যই অনুপ্রেরণা জানতে চাইবো। তার আগে যদি বলতেন আপনি কিভাবে যুক্ত হলেন এই প্রজেক্টের সাথে, সেই পেছনের গল্পটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন। আমি বেসিক্যালি বরাবরই সেভ দ্য চিলড্রেন হচ্ছে আমার এমন একটা জায়গা যেখানে হচ্ছে আমার পরিবারের মতো থাকা যায়। সো আমি মনে করি সেভ দ্য চিলড্রেন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আজকে রুবিনা হতে তারাই আমাকে সহযোগিতা করেছে। বিশেষ করে আমাদের তানিয়া আপা, সাবেরা আপু, নিশাত আপু, যারা এই সংস্থার সাথে আছেন, সকলেই সহযোগিতা করছে। তো আসলে আমি এই হচ্ছে ইনোভেশন ল্যাবে যুক্ত হওয়ার একটা বড় জার্নি আছে, যেটা হচ্ছে আমি তখন কলেজে ছিলাম। হঠাৎ আমাকে সেভ দ্য চিলড্রেনের পার্টনার অর্গানাইজেশন ব্রেক ইন দ্য সাইলেন্স থেকে কল দিয়ে বলে যে আমাদের এরকম বিজনেস আইডিয়া নিয়ে কথা হচ্ছে, যদি তোমরা কেউ উদ্যোগী হও তাহলে আমাদের সাথে কথা বলতে হবে, কয়েকটা টিমে ভাগ হয়ে এই কম্পিটিশনটা হবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সাথে কথা বলতে চাই। তো আমি বেশ গেলাম সেখানে, যে আমি শুনলাম সেখানে আমাদের নিশাত আপু ছিলেন, সাবির আপু ছিলেন অনলাইনে, আমাদের সাথে বেশ আলোচনা হলো। আমার কেমন জানি ইন্টারেস্ট ফিল হলো, মানে আমার ওই আইডিয়াগুলা, ওই কথাগুলা শুনে, যে এটা এটা আসলেই তো কত আমরা বছর আগের কথা বলছেন? কতদিন হলো এই জার্নিটা শুরু? কোন সালের কথা বলছেন? 2021 সালের কথা বলছি আমি, যখন সবে কোভিড এখনো যায় নাই, তখনও যায় নাই এরকম একটা অবস্থায়। মাত্র সবে গেল, কিন্তু তার রেশটা থেকে গেছে। এরকম একটা অবস্থায় এরকম একটা অফার পাওয়া আমাদের মতো আহ, মেয়েদের জন্য খুবই সৌভাগ্য আমি মনে করেছিলাম। তো আমি ইন্টারেস্ট ফিল করার পরে আমি আমার এলাকাতে ফিরে গেলাম।
যাওয়ার পরে আমাদের বেশ কয়েকটা বন্ধুদের সাথে এটা আলোচনা করি, ছেলে মেয়ে উভয়ই, যে আমরা বসি যে আসলে এরকম একটা আইডিয়া আছে, তোরা কি চাস, তোরা তোদের কি মনে হচ্ছে যে আমরা এটা নিয়ে একটু ভাবতে পারি? তো বললো ঠিক আছে। তখন আমরা আবার অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে আমরা হচ্ছে আরো শুনলাম বিস্তারিত, আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে আমরা কোনটা নিয়ে চিন্তা করছি, আমরা আসলে এটা করতে চাই কি না, কারণ মাঝপথ থেকে তো চলে গেলে হবে না। অনেকে থাকে না, ইন্টারেস্ট ফিল করে না। আসলে আমরা ওই ধরনের না, আমরা মনে করেছিলাম যে আমরা যেটা করব অবশ্য করে দেখাবো। তো আমার আরো একজন ফ্রেন্ড শামীম ছিলেন আর আসিয়া, তাদের সাথে কথা বলে আমরা এই বিষয়টা নিয়ে আহ, আবার বসি বাড়িতে যে আমরা তাহলে কি করতে চাই। এখন কয়েকটা বিজনেস আইডিয়ার কথা বলো যেটা জলবায়ু পরিবর্তনের সাথে মোকাবেলার ক্ষেত্রে কাজে লাগে এবং নিজেদের ব্যক্তিগত জীবন উন্নয়নের ক্ষেত্রেও কাজে লাগে। সো এরকম আইডিয়া আসলে, ব্যবসা তো বেসিক্যালি অনেক আছে, কিন্তু যেটাতে মানুষের উপকার হয়, অন কাইন্ড অফ সার্ভিস যেটাকে বলে, তো এইটা কিভাবে করা যায় আমাদের মাথায় ওরকম, তখন আমরা ব্যবসা কে সেবা করার একটা মাধ্যম পেয়েছি, এইটা আমরা কাজে লাগাতে চেয়েছিলাম। সো আমরা এলাকায় সার্ভে করি, আমাদের দহকুলা গ্রাম এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের কয়েকটা গ্রাম আমরা সার্ভে করি যে আসলে এখানের নিডটা কি। মানে আমি একটা, অনেকে তো অনেক ব্যবসা করতেছে, কিন্তু এইখানের প্রয়োজনটা কি। সেরকম আমরা বেশ 200 থেকে 250 বাড়ি সার্ভে করি নিজেরা, একেবারে আমরা এই তিনজনে মিলে। তখন আমরা দেখি এই যে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার এবং ঋতুস্রাবকালীন স্বাস্থ্য পরিচর্যার যে ব্যাপারটা আমাদের এলাকায়, মানে কি বলবো, 90% নারীরা এই বিষয়ে অজ্ঞ। এবং তারা যেভাবে এই সময়ের পিরিয়ডসের সময়ে যে কাপড়গুলা ব্যবহার করে একেবারেই নোংরা কাপড়, তারপরে হচ্ছে আপনার এমন জায়গায় তারা শুকায়, সেটা হচ্ছে গোয়াল ঘর, রান্নাঘরের এক কোনায়, স্যাঁতসেঁতে পরিবেশ, মানে যেটাতে তারা একেবারে হুমকি স্বরূপ স্বাস্থ্যগত দিক থেকে। তো এইটা নিয়ে আমাদের বেশ ভাবায় যে আমরা যেহেতু প্রত্যেকটা বাড়িতে গেছি, সচক্ষে সচক্ষে দেখতেছি, তাদের কাছে শুনতেছি, তো যেহেতু আমরা মেয়ে হয় আমাদের সাথে উইলিংলি বেশ, থাকে না, গল্প করে করে জেনে নিচ্ছে যে তারা আসলে কিভাবে কি করে। তো এই একটা বিষয়। তারপরে আমি, আমার মাথায় আসছে যেখান থেকে, যে আমি যখন স্কুলে পড়ি মাধ্যমিকে ক্লাস 9-এ, তখন আমার একটা বান্ধবী ছিলেন, লিজা তার নাম। সে উম, উম, মানে আমার খুব কাছের, ও একদিন স্কুলে না আসলে আমার ভালোই লাগতো না। তো এরকম সে বেশ 7-8 দিন স্কুলে আসে না, না আসার পরে আমি তাদের বাসায় গেছি, যে শুনি তার পিরিয়ডসের সময়ে সে এইভাবে, যে প্রক্রিয়াটা বললাম, যে স্যাঁতসেঁতে পরিবেশে শুকানো, একই কাপড় বারবার ব্যবহার করা, পুরুষ দোকানদার হয় কিনতে লজ্জা পায়, এবং এটা যে সমস্যা না, এটা যে মেয়েদের হয়, এটা হইলে যে আমি পরিচয় লাভ করবে এই সম্পর্কেও সে জানে না, তার পরিবার থেকে কোনোদিনও বলা হয়নি। এমনকি আমাদের, আমি স্কুলে পড়েছি তো মাধ্যমিকে, কখনোই শুনি নাই। আমাদের শারীরিক শিক্ষা নামে একটা বই ছিল, আমাদের একজন স্যার ছিলেন, কোনোদিন এই 4র্থ অধ্যায় পড়াইতো না, কারণ 4র্থ অধ্যায়ে এই জিনিসগুলা ছিল। তো সেখান থেকে আমি ওকে দেখতে যাওয়ার পরে গল্পটা শুনলাম, যেহেতু আমি সার্ভে করেছি আমার একটা আইডিয়া হয়ে গেছে। আবার ওর কাছে জিজ্ঞাসা করলাম ওর কি অবস্থা, তখন ওর স্থানটাতে মানে খুব চুলকানি, জ্বালা পোড়া এগুলা করে, এই জন্য ও স্কুলে আসতে পারেনি। তো যেহেতু আমার বান্ধবী, আমার খুব খারাপ লাগছে। ওই আইডিয়া এবং আমার এলাকার প্রেক্ষাপট বিবেচনা করে আমরা মনে করেছি যে আমরা এইটা নিয়েই কাজ করব, কারণ আমাদের মানুষের সেবা করতে গেলে মানুষের সমস্যা চিহ্নিত করে সেই দিকে আগাবো। তো এখান থেকে অনুপ্রেরণা পেয়েছি। তারপরে আমার সব থেকে মানে কি বলবো, আমার স্বপ্নের স্থান পূরণ করেছেন হচ্ছে ইয়ুথ-লেড ইনোভেশন ল্যাব, যেটা আমাদের স্বপ্ন ছিল, যেটা বাস্তবায়ন করতে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা ইনোভেশন ল্যাবে অংশগ্রহণ চমৎকার করি। রুবিনা আপা, আমরা যেটা আপনার কথা থেকে বুঝলাম, আমরা আসলে শুধু উদ্যোগ
যেটা আমরা বলছি উদ্যোগটা কিন্তু শুধু ব্যবসায়িক দিক থেকেই না, আমরা এমন একটা উদ্যোগ আপনি বেছে নিয়েছেন যেটার ক্ষেত্রে আপনি ব্যবসা এবং একই সাথে সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা কাজ করে সেই জায়গা থেকে, এবং আপনি কিন্তু একদম সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা, পারিপার্শ্বিক সমাজটাকে মিলিয়ে কাজে লাগিয়ে আপনার এই উদ্যোগটা করেছেন। নিঃসন্দেহে চমৎকার উদ্যোগ। আবারও যদি আমরা নিশাত আপার কাছেই চলে যাই, যেটা বলছিলেন যে ইউথ লিড ল্যাব, যেটা রুবিনা আপাকে সাহায্য করেছে এগিয়ে যেতে, এই ইউথ লিড ল্যাব নামটির পেছনের মূল ধারণা আসলে কি? এই নামটি কেন বেছে নিলেন? স্যার, আপনার কাছে যাওয়ার আগে আবারও একটু রুবিনাকে ধন্যবাদ দিব, কারণ হচ্ছে রুবিনাদের কাছ থেকে যখনই আবার এই ধরনের গল্পগুলো শুনি, এটা আমাদেরকে আরো বেশি কাজ করার জন্যই অনুপ্রেরণা দেয়। কারণ আমরা তো আসলে কাজ করি যে আহ, শুধু একটা প্রসেস করলাম বা একটা ইনিশিয়েটিভ নিলাম 2 বছর 3 বছর, সেটার জন্য না, ইম্প্যাক্টটা যেন থাকে। তো সেজন্য রুবিনাকে আবারও ধন্যবাদ যে সে আবারও তার জীবনের গল্পটা শেয়ার করলো, আমরা আবারও আমাদের কাজগুলোকে রিকল করতে পারলাম। আপার কাছে আসি, আপার প্রশ্নে, যেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের এই নামের পিছনের উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যখন ইনোভেশন ল্যাবটা নিয়ে কাজ শুরু করেছি তখন আমাদের দুইটা ইউনিকনেস আমাদের মাথায় এসেছে। ব্যাকগ্রাউন্ডটা তো আমি বলেছি যে কেন আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। আর আমাদের ইউনিকনেসটা হচ্ছে যে আমরা চেয়েছি যে এই যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আছে, এটাতে আসলে হচ্ছে যে যারা হচ্ছে প্রিভিলেজড কমিউনিটির ছেলে মেয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, বা আরো ওয়েল অফ ফ্যামিলির ছেলে মেয়ে, ইকোনমিক্যালি যারা ভালো অবস্থানে আছে, তাদের বিভিন্ন সুযোগ আছে ইউনিভার্সিটি বা বিভিন্ন অর্গানাইজেশনের এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে যোগ দেওয়ার। কিন্তু যারা একেবারেই মার্জিনালাইজড কমিউনিটির ছেলে মেয়ে, যেমন রুবিনা যে কমিউনিটি থেকে উঠে এসেছে, আমি যদি সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের কথা বলি, অথবা সাতক্ষীরার দেবহাটার কোনো একটা গ্রামের কথা বলি, অথবা আমার একেবারেই বান্দরবনের কোনো একটা পাহাড়ি অঞ্চল হতে পারে, অথবা একেবারেই কিশোরগঞ্জের মিঠামইন নিকৃতে আমরা কাজ করছি, এই সমস্ত এলাকায়, ইভেন ঢাকা শহরেও বা চট্টগ্রাম শহরেও আমরা স্লাম এলাকাগুলোতে কাজ করি পিছিয়ে পড়া ছেলে মেয়েদের সাথে। এদের জন্য যে এই মার্জিনালাইজড কমিউনিটির জন্য যে একটা প্ল্যাটফর্ম দরকার, যেখানে তারা তাদের এই সলিউশনগুলো, ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে আসতে পারবে, এইটা আমাদের একটা ইউনিকনেস। যে আমাদের টোটাল ইনোভেশন ল্যাবটায় যে সিলেকশন ক্রাইটেরিয়া থাকে, সেখানে আমাদের প্রথম ক্রাইটেরিয়াটাই হচ্ছে যে এরা অবশ্যই মার্জিনালাইজড কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ হতে হবে, এটা একটা। আর এই নামের পিছনের আরেকটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমরা চেয়েছি যে রুবিনা যে প্রসেসটা বললো যে তারাই সার্ভে করেছে, তারাই সমস্যাটাকে আইডেন্টিফাই করেছে, তারা বন্ধুরা বন্ধুরা একত্রিত হয়েছে, এই টোটাল প্রসেসটাকে আসলে আমরা ইয়তদের দ্বারাই পরিচালিত করতে চেয়েছি। যেখানে সেভ দ্য চিলড্রেনের রোলটা আসলে হচ্ছে যে একটা ক্যাটালিস্ট বা ফ্যাসিলিটেটর, যেমন এই বুট ক্যাম্পটা আয়োজন করা, তাদেরকে কিছু লজিস্টিক সাপোর্ট দেয়া, কোথায় যেতে হবে, বা একটা ভেন্যু দেওয়া যেখানে তারা বসে আইডিয়াটা, বিজনেস আইডিয়াটা তৈরি করতে পারে। সেভ দ্য চিলড্রেনের রোলটা হচ্ছে শুধুমাত্র ফ্যাসিলিটেশন, বাট এই টোটাল প্রসেসটাই যেন ইয়তরা তাদের মতো করেই পরিচালনা করবে। তার দলে কতজন থাকবে, রুবিনার দলে 3 জন থাকবে না 5 জন থাকবে, এটা কিন্তু রুবিনারাই ঠিক করেছে। তার দলে যে আসিয়া থাকবে না তার দলে আরেকজন থাকবে, সেটাও কিন্তু ওরাই ঠিক করেছে। এই টোটাল প্রসেসটার মধ্যে আমাদের আসলে কোনো মানে কোনো ইনস্ট্রাকশন ছিল না। আমাদের রোলটা হচ্ছে ফ্যাসিলিটেশন, এটা পুরোটাই আসলে ইয়তরাই পরিচালনা করেছে, যে কারণেই এই নামটা থেকে আমরা দিয়েছি ইয়তলেট। আর ইনোভেশন বলতে আমরা, এখানে আমরা ইনোভেশন বলতে আসলে বোঝাতে চেয়েছি যে আলটিমেটলি তো আমার উদ্দেশ্য হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিছু নতুন ইয়ত উদ্যোক্তা তৈরি করব। তার কারণ আমরা সবাই এখন আমাদের কান্ট্রি কনটেক্সট জানি, বিশেষ করে রুবিনাও যেটা বারবার রেফার করছিল যে কোভিডের পরপরই আমরা দেখেছি কিন্তু যে আমরাও যাদের সাথে কাজ করি, যে গ্রুপগুলোর সাথে, মানে চাকরি চেয়ে মানুষ কিন্তু এখন উদ্যোক্তা হওয়ার দিকে আগ্রহ বেশি, কারণ কোভিডের পরে আমাদের ইকোনমির, বিশেষ করে জব মার্কেটে একটা ভালো ধস নেমেছে। এক্সিস্টিং ওয়ার্কারই ছাঁটাই হয়ে গেছে, সেখানে নতুন ওয়ার্কার যাওয়ার সুযোগ নেই। আরেকটা বড় কারণ হচ্ছে যে আমরা যাদেরকে নিয়ে কাজ করি, রুবিনা হোক, আসিয়া হোক, বা আনিকার মতো মেয়েরা হোক, মেয়েদের একটা বড় অংশ কিন্তু চাইলেও চাকরির জন্য ঘর থেকে বের হতে পারছে না, ট্রেনিংটা পর্যন্ত সে নিতে পারছে, কিন্তু যখনই শুনছে যে তাকে একটা গার্মেন্টসে চাকরি করতে যেতে হবে বা তাকে কোনো একটা অফিসে যেতে হবে, তখনই কিন্তু তার পরিবার সেই পারমিশনটা দিচ্ছে না। তার পিছনেও অনেকগুলো কারণ আছে। এবং রিসেন্টলি আমরা সেভ দ্য চিলড্রেন নিয়ে আমাদের একটা স্টাডিতে দেখেছি যে আমাদের যে সমস্ত মেয়েরা চাকরি ছেড়ে দিচ্ছে,
6 মাসের মধ্যে তার হাইয়েস্ট পার্সেন্টেজ আসলে চাকরি ছেড়ে দিচ্ছে শুধুমাত্র যাতায়াত সমস্যার কারণে। কারণ অফিস তো আর ঘরের কাছে হবে না, কিন্তু আমাদের মেয়েদের জন্য তো সে যে চাকরি করবে সেই যাতায়াতের ব্যবস্থাটা নেই। তো এই কারণেই কিন্তু আমাদের উদ্যোক্তা তৈরি করার আমরা জন্যই আমাদের এই ইনোভেশন ল্যাব। এবং আমরা চেয়েছি যে এর মাধ্যমে তারা যে বিজনেস আইডিয়াগুলো নিয়ে আসবে, হুম এটা এমন না যে তারাই পৃথিবীতে প্রথম করছে। এই যে রুবিনাদের যে আইডিয়াটা, আমি এটার উদাহরণই বারবার দিয়েছি যেহেতু রুবিনা আমাদের সাথে আছে। হুম হুম এমন না যে ওরাই বাংলাদেশে একমাত্র স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করছে, কিন্তু আমরা চাচ্ছি যে ওই আইডিয়াটার মধ্যেই একটা দুইটা এলিমেন্ট তারা নতুন নিয়ে আসবে, যেটা হচ্ছে ওখানে ভ্যালু অ্যাডিশন করবে। যেমন ওরা যেটা করেছে যে ওরা একেবারেই প্রত্যন্ত গ্রামের মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন শুধু তৈরি করছে না, তাদেরকে হোম ডেলিভারিও দিচ্ছে। কারণ ওই ব্রহ্মরাজপুরের ইউনিয়নের একটা মেয়ে সে কখনোই চিন্তা করতে পারে না যে সে ওষুধের দোকানে গিয়ে ফার্মেসি থেকে সে স্যানিটারি ন্যাপকিন কিনবে। তো রুবিনারা যেটা করেছে, তারা শুধু এটা তৈরি করছে না, তারা এটা হোম ডেলিভারি দিচ্ছে। এবং যেটা তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যালু অ্যাডিশন, তারা এই স্যানিটারি ন্যাপকিন দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতাটা ওই গ্রামের মেয়েদেরকে দিচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো থেকেই কিন্তু আমাদের এই ইনোভেশন ল্যাব নামটা আসা, যে এখানে তারা নতুন কিছু আবিষ্কার করবে না, রাদার নতুন নতুন যে কিছু নতুন আইডিয়াকে নিয়ে আসবে, সেই আইডিয়াগুলোর মধ্যে নতুন করে কিছু কম্পোনেন্ট তৈরি করবে এবং এই পুরা প্রসেসটাই ইয়থরাই তারা তাদের মতো করে উদ্ভাবন করবে এবং তারা তাদের মতো করে পরিচালনা করবে, যে কারণেই এটার নাম হচ্ছে ইয়থ লেড ইনোভেশন ল্যাব। দারুণ। আমি আবারও একটু রুবিনা আপার কাছে চলে যাচ্ছি। রুবিনা আপা, এই যে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের মতো এরকম কিন্তু অসংখ্য গ্রাম বা প্রত্যন্ত এলাকা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে আছে, যেখানে আপনি বলছিলেন যে আপনি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে পড়েছেন, সেখানে শিক্ষকদের কাছ থেকে যে জানার বিষয়টা সেখানে শিক্ষকরাই এড়িয়ে যায়। সেখানে যেখানে মায়েদের এই শিক্ষাটা মেয়েদেরকে দেওয়া দরকার, সেখানে মায়েরাই বা কোথা থেকে এই শিক্ষাটা পাবেন? তো এরকম একটা, বা যেটা আমাদের এখনো প্রত্যন্ত অঞ্চলে ট্যাবু হিসাবে ধরে নেওয়া হয়, এরকম একটা উদ্যোগ আপনি বেছে নিয়েছেন। নিশ্চয়ই আপনাকে অনেক সমস্যার মোকাবেলা করতে হয়েছে বা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেগুলো যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন, বা কোনো পার্টিকুলার অভিজ্ঞতার কথা যদি বলতেন যে আপনার কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে কিনা যেটা আপনি অতিক্রম করতে পেরেছেন। জি আপু, অবশ্যই বলবো। আসলে সফলতার পেছনে তো অনেক গল্প থাকে। ধন্যবাদ, আপনি সেটা জানতে চেয়েছেন। আসলে ব্যাপারটা এতটাও সহজ ছিল না। কারণ আমার মতো মেয়ে একটা নদীর পাড়ে অজপাড়া গায়ে, যারা এটাকে একেবারে সামাজিক কুসংস্কার হিসেবে দেখে যে এই সময়ে মেয়েদের আহ, সকালবেলা উঠলে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে মুছে, তারপরে কাপড় পরিষ্কার করে তারপরে অন্য কাজে হাত দিতে হয়, তারপরে ভাতের হাঁড়ি ছুঁইতে পারে না, সেই ক্ষেত্রে তারা কিভাবে এই বিষয়ে মুখ খুলতে পারে এবং সে এলাকায় যে আলোচনা করা যায় ওপেনলি কোনো উঠোন বৈঠকে, এটা এতটা সহজ ছিল না। তবে আমি একটা ঘটনা যদি বলি, যেটা খুবই আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল, যে আমরা যখন স্যানিটারি ন্যাপকিনটা নিয়ে যাই, যখন আমরা ওপেন উঠোন বৈঠকে আলোচনা করি, তখন ওইখানকারই কয়েকজন পুরুষ মহিলা উভয়ে আমাদের বেশ বাধা সৃষ্টি করে। যেমন আমরা মেয়ে এবং ছেলে মিলে কিভাবে এই আলোচনাটা ওপেনলি সবার সামনে করতে পারি, সেখানে মেয়েরাও আছে ছেলেরাও আছে, কারণ এইটা তো বলা যায় না, আমাদের এলাকার প্রেক্ষাপটে এটা মুখে উচ্চারণ করা যায় না, বাসায় থাকতে হয়। ওই 5-7টা দিন আমাদের কি ভোগান্তি পোহাইতে হয়েছে, যেটা যারা এটা সাফার করছে তারাই জানে। আমি ফিল করি, কারণ আমার এখানকার মানুষের প্রেক্ষাপট আমার প্রেক্ষাপট কিন্তু আলাদা না। আমিও এই কমিউনিটির, আমিও এই সমাজের, আমি এখানকার একজন রুবিনা। এরকম রুবিনা হাজার আছে। তাদের কথা যখন আমরা বলতে গেছি, তখন কিন্তু তারা আমাদের পদে পদে বাধা দিচ্ছে। আমরা একটা উঠোন করছি, সেখানে কি বলবো, এমন একজন গণ্যমান্য ব্যক্তি সেখানে আমাদের ওই দিন মিটিং অফ রাখে, কারণ ওনার সাথে ফাইট করা আমাদের কাজ না। ওনাকে কিভাবে সুন্দর করে বুঝিয়ে আমরা ওখান থেকে কাজ উঠায় নিয়ে আসতে পারি, সেটাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা তখন কি করি, ওখানকার নিশ্চয়ই স্থানীয় জনপ্রশাসন আছেন, তারপরে মেম্বার চেয়ারম্যান আছেন, তাদের কাছে যাই।
আমাদের যখন টোটালি এটা নিয়ে কথা বলতে দিবে না, আমাদের যখন টোটালি এইটা নিয়ে বসতে দেবে না, এবং আমাদের ন্যাপকিনের প্যাকেট দেখে এরকম ছিঁড়েও ফেলানো হয়েছে, ফেলাই দেওয়া হয়েছে, তো সেখানে আমরা কিন্তু কোনো রিয়াক্ট করিনি, কারণ আমাদের পক্ষে ওই সময়ে তাদের সাথে বসে আলোচনা করার মুহূর্ত বা ঝগড়া করার মুহূর্ত আমাদের না। আমরা মনে করেছি আমরা যদি একটা সূক্ষ্ম উপায় বেছে নিতে পারি, তাহলে এটা সমাধান নিশ্চয়ই হবে। তো আমরা ওই এলাকার তখনই চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেবকে জানাই। জানাইলে ওনারা বেশ ওই সময়টাতে মিটিং অফ রাখার বেশ 1-1.5 ঘন্টা পরে ওনাদের সাথে নিয়ে আমরা আবার ওই এলাকাতে যাই। এবং যারাই বাধা দিছিলেন, একজন চিন্তাও করা যায় না যে তারা সবই জানে আসলে। তারা জানে না এরকম না, একজন আহ, প্রতিষ্ঠানের ইমাম তিনি কি জানেন না এটা কোনো ট্যাবু না? আবার একজন স্কুল টিচার তিনি কি জানেন না? তিনি অবশ্যই জানেন, কিন্তু তিনি নিজেই এই জিনিসটা প্রকাশ করতে দেবে না। কারণ কি? ওই যে এখানে আমরা আমরা তখন বলতাম যে আসলে আমাদের পিছিয়ে রাখার পেছনে এটা একটা কারণ। আমরা তখন এরকম বলতাম, যেহেতু আমাদের বেশ চ্যালেঞ্জ আসতো, কারণ কথাই বলতে দেবে না, সেখানে আমরা কিভাবে এই ন্যাপকিনের প্রচারণা করব, সচেতনতা একটু তৈরি করব। থামাচ্ছি, আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে এখানে যেখানে আমরা সমাজের কিছুটা বলা যায় কিছু শিক্ষিত, হয়তো বা অন্যান্য অন্যভাবে শিক্ষিত, এদিক থেকে আমি পুরোপুরি শিক্ষিত বলতে পারছি না যেহেতু আপনি এখানে বাধা পেয়েছেন, কিন্তু যাদেরকে আমরা সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসেবে চিনি তাদের কাছ থেকে আপনি বাধা পেয়েছেন। কিন্তু একটা মেয়ের বা একটা সন্তানের এগিয়ে যাওয়ার শুরুটা হয় কিন্তু তার ঘর থেকে, তার পরিবার থেকে। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে আপনার পরিবার আসলে আপনাকে কতটুকু সমর্থন দিয়েছিল যার কারণে আপনি এতটা মাঠ পর্যায়ে যে কাজ করতে পেরেছেন, হয়তো বা আপনার গল্প শুনে অন্যান্য পরিবার থেকেও এই আগ্রহটা পাবে তাদের সন্তানকে এগিয়ে দিবে কাজ করার জন্য। অবশ্যই আমি আসলে খুব ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম মানুষের জন্য কিছু করার। তো আমি যখন কোনো একটা উদ্যোগ নিতাম, কোনো মিটিংয়ে যেতাম, কোনো সেমিনারে অংশগ্রহণ করতাম, আমি ওই বিষয়টা না বাসায় এসে গল্প করতাম। আমার মা, আমার বোন, আমার বাবার সাথে গল্প করতাম। তো তখন তারাও ইন্টারেস্ট ফিল করতো যে ও আচ্ছা, তোরা এখানে যে এই জিনিসগুলো জানতে পারিস, আসলেই তো ভালো, এগুলো তো জানার দরকার। আমরা যখন ইনোভেশন ল্যাবে অংশগ্রহণ করি তখনও কিন্তু আমাদের পরিবার একচেটিয়াভাবে কেউই বাধা দেয় নাই ওইভাবে, কারণ এখানে আমরা ভালো কাজে যাচ্ছি। এখানে তাদের মেয়েরা ভালো কিছু শিখবে, কিছু করতে পারুক না পারুক, শিখতে তো পাচ্ছে। আমরা তো বাবা মাদের একটা স্বপ্নই থাকে যে ছেলে মেয়েরা কিছু করুক না করুক, উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, মানুষের মতো মানুষ হোক। তো আমি মনে করি ইনোভেশন ল্যাব আসলে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করেছে, এবং আমাদের পরিবার সেটা জেনেছে। আমরা তাদের সাথে গল্প করেছি, তাদেরকে আমাদের পরিবারের সাথে মিট করিয়েছি। এই যে এখানে আমাদের নিশাত আপু আছেন, সাবের আপু আছেন, আমাদের যারা এই প্রকল্পের সাথে ছিলেন তাদেরকে কিন্তু আমাদের পরিবারের সাথে মিট করিয়েছে। আমরা যদি মনে করেছি যে এটা আমাদের চ্যালেঞ্জ আসতে পারে, আমরা কিন্তু আগে থেকে মিটিগেট করার প্ল্যান করে রেখেছিলাম যে আমাদের বাসা থেকে বেশ 5-7 দিন আমাদের ইনোভেশন ল্যাবে থাকতে হবে, যেটা আমাদের এলাকায় তো ঢল নেমে যাবে যে মেয়েরা কই গেছে, মেয়েরা বাইরে গেছে, বাইরে যেয়ে থাকছে। তো আমার পরিবার যদি আমাকে সাপোর্ট করে, আমার সমাজকে কি বললো আমার তো দেখার বিষয় না। তো সেই ক্ষেত্রে আমাদের পরিবার কিন্তু সহযোগিতা করেছে, আপুদের সহযোগিতায় এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আমাদেরকে সেই ঘর থেকে বেরিয়ে এসে আজকের রুবিনা তৈরি করেছে আর কি। দারুণ, খুব খুব চমৎকার করে গুছিয়ে বলেছেন রুবিনা আপা, খুব ভালো লাগলো। আবারও আপনার কাছে আসবো, তারপর আবার চলে যাচ্ছে আমরা একটু রিশাত আপুর কাছে। আপু, সেভ দ্য চিলড্রেন কিভাবে এই গ্রিন বিজনেসকে আসলে উৎসাহিত করেছে এবং তরুণদের গ্রিন বিজনেসের সাথে যে যুক্ত হওয়ার যে সম্ভাবনা সেটাকে আপনি কিভাবে দেখছেন যদি আমাদেরকে একটু বলতেন। আবারও আপা, আপনার কাছে যাওয়ার আগে আমি আবারও একটু বারবার রেফার করব, যেহেতু আমি আমারটাও বলছি পাশাপাশি আমি রুবিনারটাও শুনছি, এবং আপনারা যেহেতু আজকে রুবিনাকে প্রথম দেখছেন, মানে আমার এটা বলতেই হবে যে 2021 সালের রুবিনা এবং 2025 সালের রুবিনা, মানে চেঞ্জটা অ্যাটলিস্ট আমি খুব ভালো বুঝতে পারছি। কারণ যখন 2021 সালের রুবিনারা প্রথমে এসেছিল, তারা সেই অংশগ্রহণ করবে কি করবে না, করতে পারবে কিনা, তারপর যখন সাতক্ষীরায় ওদের গ্রুপটা চ্যাম্পিয়ন হলো, তখন এসে রুবিনা আমাদেরকে বললো যে আপা, আমার মার সাথে তাহলে আপনাদের কথা বলতে হবে, কারণ আমাদেরকে তো কিছুতেই ঢাকায় যেতে দিবে না। তো এই চেঞ্জগুলো, এবং রুবিনা যেই জড়সড় একটা ভাব ছিল, তার কনফিডেন্সের অভাব ছিল, আর এখনকার যে রুবিনা, কারণ সে আসলে এখন শুধুমাত্র আমাদের এই ইনোভেশন ল্যাব না, আমরা আমরা বলবো যে সে আসলে এখন সাতক্ষীরারই একজন অ্যাম্বাসেডর। কারণ সাতক্ষীরার যে কমিউনিটি আছে সবাই তাকে একজন বিজনেস
উইমেন হিসেবে জানে, এবং আমরাও অন্তত যে কাজটা করতে পারিনি এখন পর্যন্ত, কারণ আমরা তো এই ধরনের উদ্যোক্তা হতে পারিনি, আমরা হয়তো মানুষকে প্রসেসটা দেখাই, কিন্তু রুবিনারা হচ্ছে সেই সাহসটা দেখিয়েছে। এবং যেটা বারবার রুবিনা বলছে যে সাতক্ষীরা এমন একটা কমিউনিটি, এটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই হয়তো যারা ওখানে যায় না এতটাও হয়তো জানে না, মানে এটা কিন্তু আমাদের চিন্তারও বাইরে যে রুবিনারা যে কমিউনিটিগুলোতে থাকে ওখানে শুধুমাত্র স্যানিটারি ন্যাপকিন কেনা না, ওখানে আমরা যখন ফিল্ডে যাই এখনো যে আমরা চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি ফিল্ডের কাজের শেষে, এটাও এখন পর্যন্ত ওখানকার লোকজন অ্যাকসেপ্ট করতে পারে না। তো সেরকম একটা কমিউনিটি থেকে রুবিনারা উঠে এসেছে। আর এই ইনোভেশন ল্যাবে যদি গ্রিনের কথা বলেন, কারণ হচ্ছে যে আমাদের হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ এটা আমাদের সেভ দ্য চিলড্রেনের স্ট্র্যাটেজির একটা পার্ট। এবং আমরা যখন এই স্কিলস নিয়ে কাজ করছি, ইয়তদেরকে নিয়ে কাজ করছি, গ্রিন স্কিলসটা আমাদের অনেক বেশি ফোকাস। তো আমাদের একটা যেটা আছে যে আমাদের সেভ দ্য চিলড্রেনের একটা গ্লোবাল টুল কিট আছে যেটাকে আমরা বলি যে গ্রিন মাইন্ডসেট ফ্রেমওয়ার্ক। কারণ সেভ দ্য চিলড্রেনের পজিশনিংটা হচ্ছে সেভ দ্য চিলড্রেন মনে করে যে গ্রিন যে কোনো কিছু করার আগে, সেটা গ্রিন বিজনেস হোক, গ্রিন জব হোক বা গ্রিন প্র্যাকটিস হোক, আগে মাইন্ডসেটটা ঠিক করতে হবে। যে আগে আমাকে বিশ্বাস করতে হবে আমি এমন কিছু করব না যেটা দ্বারা পরিবেশের ক্ষতি হবে, অথবা আমি এমন কিছু করব যেটা আলটিমেটলি শুধু আমার প্রজন্ম না, আমার পরের কয়েক প্রজন্মকে এটা একটা সুন্দর ভারসাম্য পরিবেশ দিতে সাহায্য করবে। সুতরাং আগে হচ্ছে আমাকে মনের দিক থেকে ঠিক করতে হবে যে হ্যাঁ, আমি পরিবেশ সম্পর্কে জানবো এবং পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করব না। মাইন্ডসেটটা যদি ঠিক হয় অটোমেটিক্যালি তখন এটা আমার অ্যাকশনে চলে আসবে যে হ্যাঁ, এখন আমি গ্রিনের দিকে যাচ্ছি। তো এই মাইন্ডসেট ফ্রেমওয়ার্কটা এটা আমাদের অল স্টাফদের জন্য এটা ম্যান্ডেটরি, এবং অল প্রজেক্টস অল প্রোগ্রামসের জন্য আমাদের ম্যান্ডেটরি। এই ওরিয়েন্টেশনটা আমরা সবাইকে দেই, এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল পার্ট। আর বিজনেসের কথা বলতে গেলে মানে আমাদের যে কোনো এমপ্লয়মেন্ট প্রোগ্রামে গ্রিনটাকে আমরা এই কারণেই ফোকাস করি, তার কারণ হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদেরকে কাজ করতেই হবে। আমি যখন সাতক্ষীরায় কাজ করছি, আমি যখন কক্সবাজারে কাজ করছি, আমি যখন বরিশালে কাজ করছি, এগুলোতে এমনিতেই জিওগ্রাফিক্যালি আমাদের জন্য মানে ক্লাইমেট প্রোন এরিয়া, যেখানে আমার যে ন্যাচারাল ডিজাস্টারগুলো অনেক বেশি কাজ করে। যেমন সাতক্ষীরায় যখন আমরা কাজ করছি ওখানে আমাদের যে লবণাক্ত পানি এটা নিয়ে কাজ করতে হচ্ছে। সাতক্ষীরায় তো হাজার হাজার লক্ষ লক্ষ চিংড়ির ঘের, চিংড়ি ঘেরের কারণে কিন্তু আবার অন্য আবাদি বিশেষ করে এগ্রিকালচার যে ফসল শাকসবজি সেটা চাষ করা যায় না। তো আমরা যখন সাতক্ষীরায় কাজ করেছি আমরা কিন্তু ছেলে মেয়েদেরকে বলেছি যে তোমরা এমন কিছু কাজ করো যেটা দিয়ে তোমার সাতক্ষীরার যে এই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে চিংড়ির কারণে, সেটা যাতে ভারসাম্যটা রাখতে সহায়তা করে। কারণ একই সাথে তো আমি চিংড়ির ব্যবসাটাও বন্ধ করতে পারবো না, কারণ ওইটা দিয়ে আমার প্রচুর বৈদেশিক মুদ্রা আমি অর্জন হচ্ছে, রপ্তানি করি। তো এইরকম ভাবে যখন আমরা আবার কক্সবাজারে কাজ করছি, যেমন আমরা ক্যাম্পে কাজ করি, ক্যাম্পের বাইরে কাজ করি, ওই এলাকাগুলোতে কিন্তু আমাদেরকে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হয়। আবার আমাদের অনেক বড় সংখ্যক একটা গ্রুপ আছে, যদি আমরা বলি যে আমাদের প্রতি বছরই 5টা গ্রুপ বা 7-8টা গ্রুপ যারা কিন্তু কাজ করে হচ্ছে যে প্লাস্টিককে রিসাইকেল করে কিভাবে কি প্রোডাক্ট তৈরি করা যায়। প্লাস্টিক বোতল রিসাইকেল করে বিভিন্ন ম্যাটেরিয়াল, যেটা দিয়ে তারা আপস্কিলিংও হতে পারে রিস্কিলিংও হতে পারে, বিভিন্ন কাজগুলো তারা করছে। সুতরাং এই জিনিসগুলোকে আমরা আমাদের যে ইনোভেশন ল্যাবের যখন ওরিয়েন্টেশন প্রসেসটা হয় তখন আমরা তাদেরকে বলেই রাখি যে বিজনেস আইডিয়ার মধ্যে যদি গ্রিন বিজনেস হয়, গ্রিন আইডিয়া হয় যেটা সরাসরি এনভায়রনমেন্টকে কন্ট্রিবিউট করবে, তাহলে সেই আইডিয়াগুলো কিন্তু সেটার একটা ক্রাইটেরিয়া থাকে, কারণ এটা টোটালটাই তো একটা কম্পিটিশনের মাধ্যমে হয় এবং এখানে বিচারকরা নাম্বার দেয় আইডিয়াগুলোকে। তো আমাদের একটা নাম্বারিং এর একটা ক্রাইটেরিয়া হচ্ছে গ্রিন। সুতরাং তাদের আইডিয়াটা যদি গ্রিন আইডিয়া হয় যেটা এনভায়রনমেন্ট ক্লাইমেট চেঞ্জকে কন্ট্রিবিউট করছে, তাহলে তারা কিন্তু একটা অ্যাডিশনাল পয়েন্ট পায়। সুতরাং ওইটাকে আমরা প্রমোট করছি কয়েকটা কারণে। পুরো প্রক্রিয়াটা ঠিক কত দিনের, সেটা যদি একটু বলতেন, এই বাছাইয়ের প্রক্রিয়াটার জার্নিটা কত আচ্ছা দিনের, কত আচ্ছা বছর, কত বার আপনারা করতে পেরেছেন আচ্ছা সফলভাবে, সেটা যদি একটু আচ্ছা সংক্ষেপে আমি আমাদের যদি বলতেন। জি সংক্ষেপে যদি বলি, আমরা আমাদের এই টোটাল ইনোভেশন ল্যাবটাকে আমরা
5টা স্টেপ বলি, এবং প্রত্যেক বছর এটা আমরা করি। আমাদের প্রসেসটা হচ্ছে যে প্রত্যেক বছরের যে রাউন্ড, যেমন আমি যদি আপনাকে 2025-এরটা বলি, 25-এরটা আমরা জুলাই মাসে শুরু করেছি, আর এই নভেম্বরের 26-এ আমার ন্যাশনালটা শেষ হবে। এটা অলমোস্ট 6 থেকে 7 মাসের একটা রাউন্ড, যেখানে আমরা 5টা স্টেপ ফলো করি। 5টা স্টেপের মধ্যে হচ্ছে যে আমরা এই 5টা স্টেপ কি, 5টা স্টেপ হচ্ছে যে প্রথম স্টেপটা হচ্ছে যে প্রবলেম আইডেন্টিফিকেশন, যেখানে আমাদের সিলেক্টেড ছেলেমেয়েরা তার এলাকার, তার কমিউনিটির প্রবলেমটাকে আইডেন্টিফাই করে। সেকেন্ড স্টেপটা হচ্ছে যে আইডিয়া জেনারেশন, যে ওই প্রবলেমের এগেনস্টে তারা একটা করে সলিউশন বা আইডিয়া নিয়ে আসে, যেটা ওই প্রবলেমটাকে সলভ করতে সহায়তা করবে। থার্ড স্টেপটা হচ্ছে যে আমাদের প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং তো আমরা, মানে হচ্ছে যে আমার ওই আইডিয়াটাকে তারা তখন এটাকে বিজনেস প্ল্যানে কনভার্ট করে। আমাদের ফোর্থ স্টেপটা হচ্ছে যে টেস্টিং অ্যান্ড রিফাইনিং, অর্থাৎ আমি যে আইডিয়াটা তৈরি করলাম, এটা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তারা কথা বলে, তারা তাদের মেন্টরদের, বিজনেস মেন্টরদের সাথে কথা বলে, এবং বিভিন্ন গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট স্টেক হোল্ডারদের সাথে কথা বলে এই আইডিয়াটাকে তারা রিফাইন করে, টেস্টিং করে। এবং ফিফথ স্টেজটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ যখন সে তার একদম বিজনেস প্ল্যানটাকে নিয়ে একটা রিয়েল অ্যাকশন প্ল্যান উইথ বাজেট, এইটা তারা ফাইনালি প্রেজেন্ট করে। এই 5টা স্টেপ কিন্তু ফলো করি আমরা 3 দিনের ডিস্ট্রিক্ট বুট ক্যাম্পে। কিন্তু তার আগে কিন্তু ওই যে যেটা রুবিনা বলেছে, ডিস্ট্রিক্ট বুট ক্যাম্পের প্রায় 2 মাস আগে থেকে আমাদের ফিল্ডে কাজ শুরু হয়ে যায়, যেখানে আসলে আমরা ইয়ুথ সিলেকশনটা করি। ইয়ুথ সিলেকশনটা কিভাবে করি, আমাদের প্রতি বছর একটা কল ফর অ্যাকশন যায়, যে সেভ দ্য চিলড্রেন ইয়ুথ লেড ইনোভেশন ল্যাব করতে যাচ্ছে, এই এই ডিস্ট্রিক্টে হবে, এটা এটা তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়া। সিলেকশন ক্রাইটেরিয়াটা আমরা ওই কল ফর অ্যাকশনে দিয়ে দেই। তখন ছেলেমেয়েরা অ্যাপ্লাই করার ভিত্তিতে আমরা তাদেরকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে তাদেরকে আমরা একটা ওরিয়েন্টেশন দেই, 1 দিন বা 2 দিনের একটা ওরিয়েন্টেশন হয়, যে ইনোভেশন ল্যাবে আসলে তারা কি করবে, প্রসেসটা তারা জানে। এবং ওরিয়েন্টেশনের পরে ওই যে রুবিনা বললো তারা 200-250 বাড়িতে সার্ভে করেছিল, ওরিয়েন্টেশনের পরে ছেলেমেয়েরা একটা সার্ভে করে। এই সার্ভেটা করে তারা 3 দিনের বুট ক্যাম্পে আসে। 3 দিনের বুট ক্যাম্পে এসে আমি যে 5টা স্টেপ বললাম, এই 5টা স্টেপ তারা ফলো করে লাস্টের দিন একদম ফাইনাল ডেতে তারা, যে কয়টা গ্রুপ থাকে একটা ডিস্ট্রিক্ট বুট ক্যাম্পে, আমরা এভারেজ 5টা করে গ্রুপকে রাখি। কোনো কোনো ডিস্ট্রিক্টে আমাদের 6টা বা 7টা গ্রুপও হয়ে যায়, এটা আমাদের লজিস্টিক অ্যারেঞ্জমেন্টের উপর। দেন দ্য লাস্ট ডেতে এই 5টা গ্রুপ যদি আমার থাকে, 5টা গ্রুপ তাদের 5টা বিজনেস আইডিয়া পিচিং করে 5 মিনিটের। এবং সেখানে আমাদের জাজরা থাকে। জাজ সাধারণত আমরা গভর্নমেন্ট, রেলিভেন্ট গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর থেকে নিই। যেমন আমি এই বছর ধরেন আমি লাস্ট বরিশালে করে আসলাম, তো আমি বরিশালের আইডিয়াগুলো জেনে গেলে তখন আমরা সাধারণত যে রেলিভেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, এগ্রিকালচার এক্সটেনশন বা যুব উন্নয়ন অধিদপ্তর বা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, সেই সাথে প্রাইভেট সেক্টর, চেম্বার অফ কমার্স, তাদেরকে আমরা জাজ হিসেবে নেই। জাজরা এসে এই 5টা গ্রুপের পিচিং শুনে সেখান থেকে 2টা বা 3টা গ্রুপকে ডিস্ট্রিক্ট থেকে তারা ইএস কার্ড প্রদান করে। এবং ডিস্ট্রিক্ট থেকে যারা ইএস কার্ডটা পায়, তারা হচ্ছে ঢাকায় এসে ন্যাশনাল ল্যাবে অংশগ্রহণ করে। আমি আমি সম্পূর্ণ আলাদা করে এই জিনিসটা আপনার কাছ থেকে একটু শুনে নিব, এই প্রাইভেট সেক্টরের সম্পৃক্ততাটা আমরা আবারও একটু যদি রুবিনা আপার কাছে চলে যাই। রুবিনা আপা, আপনার কি মনে হয় এই যে একটা 4 বছরের জার্নি খুব বেশি দীর্ঘ না, তবে আবার একদম অল্প সময়েও কিন্তু নয়, একেবারেই না। তো এই 4 বছরে আসলে আপনি কতটুকু আপনার লক্ষ্যে এগুতে পেরেছেন, এবং সেই সাথে আরেকটা যদি বলতেন যে আপনি এখন পর্যন্ত যাদেরকে নিয়ে কাজ করেছেন, যাদের জন্য কাজ করছেন, তাদের দিক থেকে আপনি আসলে কতটুকু স্বীকৃতি বা সমর্থন পাচ্ছেন। অবশ্যই এটা বলারই, এটা আসলে বলতে ভালো লাগে যে এত বাধা বিপত্তি পেরিয়ে এলাম, এখন যে একটু সন্তুষ্ট আসছে, এটা আসলে শেয়ার করতেও ভালো লাগে। তো এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আমি আসলে বলতে চাই যে আমাদের যে সকল নারীরা এখন আমাদের স্যানিটারি ন্যাপকিন যারা ক্রেতা, তারা কিন্তু এত স্যাটিসফাইড, মানে কারণ তারা এক প্রকার অন্যান্য ন্যাপকিনের খুবই সুন্দর, তাদের বিক্রিও ভালো, কিন্তু আমার এই ন্যাপকিনটা তারা একেবারেই ন্যায্য মূল্যে তাদের কাছে পৌঁছে যাচ্ছে। না তাদের আমার এখানে এসে কিনতে হচ্ছে, না আবার তাদের আম, কোনো পুরুষ দোকানদারের কাছে চাইতে হচ্ছে। আমাদের একেবারে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে। আপু ইতিমধ্যেই বলেছে যে আমরা যখন আমাদের রেজিস্টার মেনটেন করি একটা, তখন কিন্তু তাদের মোবাইল নাম্বার, নাম আমাদের কাছে থাকে।
তখন আমাদেরকে যখন জানায় যে তাদের ন্যাপকিনটা লাগবে, ওই এলাকায় আর কারা কারা আছে আমরা কিন্তু ফলো আপ দেই যে তাদের এখন লাগবে কিনা, প্রয়োজন কিনা। সেক্ষেত্রে তারা আমাদের জানাইলে একবারে ওইটা আমরা ডেলিভারি করতে পারি। তো এখন আমি যখন যে এলাকায় যাই, আমার আমার নাম কতটুক জানে কিনা জানি না, কিন্তু আমার যে স্বপ্নের নামটা, স্বপ্নকন্যা, ওইটা বলেই ওরা আমাকে ডাকে, যে স্বপ্নকন্যা আপু আসছে, এই স্বপ্নকন্যা আসছে। এরকম মানে যে এলাকায় আমি যখন, আমাদের তো শুধু ওয়ান কাইন্ড অফ বিজনেস না, আমি বলেছি যে আমাদের অ্যাওয়ার করা, তাদের স্বাস্থ্য সচেতন থাকা, এই বিষয়ে আমরা তাদেরকে জানাই। তো আমি যখন এরকম যাই, উঠোন বৈঠক বা সেমিনার করি আমরা, আমার নামে যতটুকু না চেনে, আমাকে স্বপ্নকন্যাই নামেই ততটুকু চেনে। তো এই নামটা আসলে আমার শুধুমাত্র আমার নামের সাথে বলুক তা না, এই নামটা আসলে আমার হৃদয়ের নাম, আমার শান্তি, আমার প্রশান্তির একটি নাম। তো শুধু তাই বলবো না, আমাদের যে সকল ব্যক্তিগণ আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যারা বাধা দিয়েছিল, তারাও কিন্তু এখন আমাকে ডেকে চা কফি অফার করে। মানে এই জায়গাটাই আমাদের নিঃসন্দেহে এটা তারা কিন্তু একটা রেখেছে। দারুণ একটা প্রাপ্তির জায়গা এটা। এবং নিজের নামে পরিচয় হওয়ার থেকে যে যে উদ্যোগের নামে আপনি পরিচয় হচ্ছেন, এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয় বটেই। আমরা একদম শেষ দিকে আমরা খুব সংক্ষেপে আরো কিছু জেনে নিতে চাই, যেহেতু আপনাদের দুজনকে আজকে পেয়েছি। আবারও একটু নিশাত আপনার কাছে যেতে চাই, যেটা বলছিলেন আপা প্রাইভেট সেক্টরের সম্পৃক্ততা। তো এই প্রজেক্টের জন্য আসলে প্রাইভেট সেক্টরের এই সম্পৃক্ততাটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং সাম্প্রতিকভাবে যেটা জানা গেছে আপনারা বাটার সাথে যুক্ত হয়েছেন, এটা আমরা একটু সংক্ষেপে শুনবো। আচ্ছা, থ্যাংক ইউ আপা। আবারও প্রাইভেট সেক্টরের সাথে যুক্ত হতে গেলে আমি রুবিনার উদাহরণ দিয়েই শুরু করব। যেমন রুবিনা যখন এই কাজটা শুরু করেছে, প্রথম দিকে তো অনেক চ্যালেঞ্জ ছিল। একটা চ্যালেঞ্জ ছিল তার এলাকার কারণে, দ্বিতীয় চ্যালেঞ্জটা ছিল কিন্তু সে মেয়ে হওয়ার কারণে, এবং তৃতীয় চ্যালেঞ্জটা ছিল তার ইস্যুটার কারণে, যেটা রুবিনা শুরুতেই বলেছে যে আমাদের সময়েও কিন্তু এটা ছিল যে এই মিনস্ট্রাল হাইজিন ম্যানেজমেন্ট বা এই রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড কোনো কিছুই কিন্তু মানে টিচাররাও ক্লাসে বলতে চায় না। আমাদের সময় এমনও ছিল যে আমরা বাবাকেও দীর্ঘদিন পর্যন্ত কিন্তু বলি নাই। এখন হয়তো কিছুটা চেঞ্জ হচ্ছে, আমার মেয়ে তার বাবাকে বলতে পারে যে আমার জন্য স্যানিটারি ন্যাপকিন কিনে আনো, কিন্তু আমরা কিন্তু কখনো বলতে পারি নাই। তো এই তিনটা চ্যালেঞ্জিং জায়গা নিয়ে কিন্তু রুবিনা কাজ করেছে, অনেক চ্যালেঞ্জ সে ফেস করেছে, কিন্তু আজকে যে সে এই পর্যন্ত এসেছে, সেভ দ্য চিলড্রেন তাকে গাইডলাইনগুলো দিয়েছে, কিন্তু তার ব্যবসায়িক জায়গাটা যদি আমরা বলি, পরিচিতির জায়গাটা কিন্তু তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে সাতক্ষীরার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাসেল ভাই, যিনি হচ্ছেন ওখানকার জেড গ্রুপ, ওনাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের উনি ম্যানেজিং ডিরেক্টর, এবং ওনাদের মূল ব্যবসাটাই হচ্ছে হসপিটাল, ওনাদের কয়েকটা নার্সিং হোম আছে, এবং যে কারণে উনি আবার ওখানকার যে ফার্মেসি অ্যাসোসিয়েশন সেটারও আবার উনি সভাপতি বা সেক্রেটারি এরকম কিছু। এই রাসেল ভাই কিন্তু শুরু থেকেই রুবিনাদের গ্রুপের সাথে ছিলেন, এবং শুরু থেকেই উনি বলেছেন যে তোমাদের যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে সেটা আমি দিব। এই সাহসটা উনি ওদেরকে দিয়েছেন, এবং শুরু থেকেই উনি কিন্তু বলেছিলেন যে ওদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তোমরা যদি দাঁড়াতে পারো এবং দেখাতে পারো যে না তোমরা কিছু করতে পারছো, দেন আমি তোমাদেরকে টাকা দিব, যেই টাকাটা আমি যখন বুঝবো যে তোমরা আমাকে রিটার্ন করতে পারবা সেই সাপোর্টটা দিব। এই গল্পটা আমি এই কারণেই বললাম যে এই কারণেই প্রাইভেট সেক্টরকে দরকার, কারণ সেভ দ্য চিলড্রেন কিন্তু পরামর্শ দিবে, টেকনিক্যাল সাপোর্ট দিবে। সেভ দ্য চিলড্রেন তাদেরকে মেন্টর প্রোভাইড করেছে, যে রুবিনার মতো এরকম আমার যে এখন কারেন্টলি আমাদের 34টা গ্রুপ বিজনেস রান করছে সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে। তো এই রুবিনা, তানিয়া, আনিকাদের মতো যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন মেন্টর দিয়ে দিচ্ছি। কখনো এই মেন্টর হচ্ছেন টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, কখনো এই মেন্টর কিন্তু তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে। তো সেইটা ছিলেন আমরা কিন্তু টেকনিক্যাল সাপোর্ট, পরামর্শ, মেন্টরের সাথে কিভাবে তারা যোগাযোগ করবে, কোথায় গেলে তারা একটা লোন মানি পাবে টু স্টার্ট দেয়ার বিজনেস, এই সাপোর্টগুলো দিচ্ছি। কিন্তু সরাসরি যে বিজনেসে ইনভেস্ট করা বা একটা লং টার্ম যেন তার প্রোডাক্টটা কোথায়, সে এখানে তো শুধু রুবিনা না, যেমন এখানে আমাদের অনেকেই আছে যে কোনো একটা ফুড আইটেম নিয়ে কাজ করছে, অনেকে আছে রেডি টু কুক হাঁস নিয়ে কাজ করছে। তো যেমন এসিআই এর সাথে আমরা তাদেরকে যোগাযোগ করে দিয়েছি, এখন আমাদের ওই গ্রুপের সাথে কিন্তু স্বপ্নর একদম লিখিত এগ্রিমেন্ট আছে, তারা এখন স্বপ্নতে, এটা কক্সবাজার এবং কক্সবাজার এবং গাইবান্ধায় তারা কাজ করছে, স্বপ্নতে ওরা রেডি টু কুক হাঁস সাপ্লাই দেয়। এই জায়গাটা কিন্তু সেভ দ্য চিলড্রেন করতে পারবে না, কারণ সেভ দ্য চিলড্রেন একটা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যে কারণেই প্রাইভেট সেক্টরকে দরকার
প্রথমত, প্রাইভেট সেক্টরের কাছে ফান্ডিং সোর্সটা আছে, যেটা দিয়ে তারা সাপোর্ট করতে পারে তাদের থ্রু তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ইনিশিয়েটিভ, তারা এই রুবিনাদেরকে সাপোর্ট দিতে পারে। এই কারণে আমরা প্রাইভেট সেক্টরকে খুব ইম্পর্টেন্ট মনে করছি। প্রাইভেট সেক্টর একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা করে সেটা হচ্ছে মার্কেটের সাথে লিঙ্কেজটা করে দিতে পারে। যেমন এখানে তারা চেম্বার অফ কমার্স বলেন, বিভিন্ন এমপ্লয়ার্স বিজনেস অ্যাসোসিয়েশন, এই লিঙ্কেজটা কিন্তু প্রাইভেট সেক্টর করে দিচ্ছে। দারুণ দারুণ, খুব ভালো লাগলো নিশাত আপা জানতে পেরে। আমরা একদম শেষ দিকে শেষ প্রশ্নটা আমি আবারও রুবিনা আপার কাছে করতে চাই। আপা, আপনার কথাতে শুরুতেই শুনছিলাম আপনি বলছিলেন যে মাঠ পর্যায়ে কাজ করতে যে যখন একজন নারী হয়ে বা একজন মহিলা হয়ে একটা মেয়ে হয়ে মেয়ের কাছে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি হয়তোবা সাপোর্টটা ভালো পাচ্ছেন বা মেয়েরা মন খুলে আপনার সাথে কথা বলতে পারছে। আমার এখানে জানার প্রশ্ন হচ্ছে, আপনার কথায় যেটা বুঝলাম যে আপনার উদ্যোগের সাথে কিন্তু আপনার ছেলে বন্ধুরাও যুক্ত আছে বা পুরুষ যুক্ত আছে। সো এই মোকাবিলার ক্ষেত্রে নারীদের পাশাপাশি পুরুষদের সম্পৃক্ততাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, এটা যদি আমাকে একটু সংক্ষেপে বলতেন। অবশ্যই আপু, যে আমরা জানি যে আসলে একসাথে এগিয়ে যেতে হলে নারীদের অথবা পুরুষদের পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই। সেই জন্যই ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটির কথা চলে আসছে। সো সেখানে যদি আমি বলি, আমাদের বেশ যখন টিমে আমাদের ছেলে যুক্ত হলো, মানে আমরা দলগতভাবে, শুধু টিমেই না, কিন্তু আমাদের যে সাপ্লায়ার সেও কিন্তু পুরুষ। তো সেক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জের আওতায় আসতে হয়েছিল, কারণ ওরা যখন আসে দেখে বাইকটা আমার না, আমি ধরো ভ্যানে করে যাচ্ছি, কিন্তু কেউ একজন বাইকে যাচ্ছে, সে হচ্ছে ভাইয়া, ওরা না আর আসে না, ওরা ওই ঘরের মধ্যে দৌড়ে চলে যায়, আসে না। তো সেক্ষেত্রে আমরা আবার কি করেছি, আবার ওখানে একটা হয়তো সেমিনার আয়োজন করেছি, একটা উঠোন বৈঠকের আয়োজন করেছি, যে না এইটা। আর আমাদের উঠোন বৈঠকের ছিল কি, শুধু কিন্তু মেয়ে পার্টিসিপেন্ট তা না, আমাদের কিন্তু নারী পুরুষ উভয়ে ছিল, যেটা জানতে হবে এটা তো আমাদের সমস্যা না, এটা তো রোগ না যে জানা যাবে না। এটা ওপেন ডিসকাশন করলে কি এমন আছে, এটা তো আর আমরা দেখাচ্ছি না কাউকে, আমরা তো আলোচনা করছি জানার জন্য, জানতে হবে। তো পুরুষের সম্পৃক্ততা অবশ্যই প্রয়োজন, কারণ আমরা কোনো না কোনো ভাবে নারীরা পুরুষের সাথে সম্পৃক্ত থাকি। কেউ আমাদের বাবা, কেউ আমাদের ভাই, কেউ আমাদের স্বামী, তাই না? উম, সেই হিসেবে কিন্তু তাদের সাপোর্টটা যদি আমরা মেয়েরা না পাই, আসলে এগিয়ে যাওয়া এতটুকু সম্ভব না। আপু প্রাইভেট সেক্টরের কথা বলছিলেন, আমার খুব বলতে মনে চায়, আসলে রাসেল ভাইয়ের কথাই বলতে মনে চায়, যে উনি বেশ 3 দিন আগে, আমি সাবের আপুর সাথে আলোচনা করছিলাম যে 3 দিন আগে আমি ওখানে গেছিলাম। আমার বেশ 2 মাস আগে আমি 50,000 টাকা নিই ওনার থেকে বিজনেস পারপাসে। তো সেই ক্ষেত্রে 20,000 টাকা ছিল, ওটা আমি পরশু দিন, মানে গত পরশু দিন আমি যেয়ে দিয়ে আসি। তখন আমাকে বলতেছে, নিজে উইলিংলি জিজ্ঞাসা করতেছে, রুবিনা ব্যবসায় কি ভালো সেল হচ্ছে, এখন কি অর্ডার সুন্দর পাচ্ছো, চলতেছে মোটামুটি? আমি তো, জি ভাইয়া, না পাইলে তো আমি এই এই টাকা এত দ্রুত দিতে পারতাম না। তো তখন বলতেছে, নিজে উইলিংলি আমাকে বলতেছে, রুবিনা যদি কোথাও খবর পাও যে সেখানে তারা ন্যাপকিন নিতে চায়, যে কোনোভাবে আমাকে জানাবা, ওই অর্ডারটা আমি তুমি যাতে পাও সেই চেষ্টা করব। সো আমার মতো রুবিনা তৈরি হতে গেলে টাকা ছাড়া ব্যবসা করা তো, আমাদের এই স্যানিটারি ন্যাপকিনের ব্যবসা সম্ভব হয়নি। তো সেই ক্ষেত্রে আমাকে কে টাকা দিবে? আমার বাবা মার তো টাকা নেই, আমার পরিবারের সামর্থ্য নাই, কে টাকা দিবে? আমি যখন সাতক্ষীরায় আমাদের টিম, স্বপ্নকন্যা টিম, ডিস্ট্রিক্ট লেভেলে আমরা উইনার হই এবং ন্যাশনাল কম্পিটিশনে যে আমরা রানার্স আপ হই, 1 লক্ষ টাকা সিড মানি হিসেবে পেয়েছিলাম। 1 লক্ষ টাকা এনাফ না তো আমাদের জন্য, আরো টাকা লাগবে, আমরা তো স্টুডেন্ট, আমরা টাকা কোথায় পাবো? আমরা তখন কি করেছি, আমরা টিউশন করিয়েছি, 500 টাকাও টিউশন করেছি, 2-3 জনকে একসাথে পড়িয়েছি। তারপরে কি করেছি, বাবা আমাদের কাছ থেকে চাইলে আমরা তো পাই না, আমরা তো 4-5 ভাই বোন, বাবা একা কাজ করে, খেয়ে পরে বেঁচে আছি, এইটাই তো অনেক। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে সাপোর্ট করেছে, যে কমিটমেন্টের জায়গা এরকম ছিল যে আমরা যদি করে দেখাইতে পারি, তাহলে তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে। আমরা দেখিয়েছি, করেছি, এবং তারা আমাদের সর্বদা পাশে থাকেন। আমি অনুপ্রেরণার আরেক জায়গা যদি বলেন, সাবের আপু, নিশাত আপু যখন আসে, আমি যেন দেখেছি যে মেয়ে হয়ে যদি আমাদেরকে এতটুকু সাপোর্ট করতে পারে, তাহলে আমরা কি কিছু করতে পারি না? পুরুষরা তো আমাদের সাপোর্ট করছে না ওই সময়ই, আমাদেরকে কখনো বলেনি যে তোমরা এটা করো, এই সুযোগটা নাও, এই জিনিসটা চেষ্টা করো। তাহলে 2 জন মেয়ে
আমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে আমরা তোমাদেরকে সার্বিক সহযোগিতায় আছি, হুম হুম। সহযোগিতা করব, তোমরা কি পারবা? তখন আমরা কেন সেই সুযোগটা নেব না? আমি আসলে সবাইকেই বলতে চাই, আমরা নারী হয়েছি বলে আমরা তো খেলনা না, ফেলনাও না। আমরা কিছু করলে সেটা আমাদের যেমন সন্তুষ্টি, আমরা কি আসলে পরিবারের বাইরের কেউ? আমরা কি পরিবারে কন্ট্রিবিউট করি না? আমি আমার মা বাবাদের দেখি না? আমি যখন রুবিনা, আমার ব্যবসায়িক, আমি তো একজন উদ্যোক্তা, আমি পরিচয় দিতে ভালোবাসি। আমি যখন বাসা থেকে আমার মায়ের জন্য, আমার মা জিজ্ঞাসা করে বাসায় আসবি কখন, আমার জন্য 1 প্যাকেট লবণ নিয়ে আসিস, হোক সেটা সামান্য মূল্যের, আমি তো নিয়ে যেতে পারি। সেই জায়গাটা আমি যখন ঈদ আসে আমার মা বাবাকে আমি 2টা কাপড় কিনে দিতে পারি, এটা তো আমার ভালো লাগার জায়গা। আমি কি পরিবারে কন্ট্রিবিউট করি না? তাহলে কেন আমাদেরকে সুযোগ দেবে না? কেন আমাদেরকে পুরুষরা সাপোর্ট করবে না? করা উচিত। আমি তো ওই পুরুষের বাইরের কেউ না। আমি আমার ভাইকে যখন একটা বই কিনে দেই, আমি কি আরেকজনকে দেই? আমি তোমার ভাইকে দেই। আমি যখন নিজের জন্য কিছু কিনি খাওয়ার জন্য, সেটাকে আমি একা খাই? আমার পরিবারের সবাই মিলে খাই, তাই না? তাইলে কি আমাদেরকে সহযোগিতা করা উচিত না? একদমই তাই রুবিনা, আমি একদমই আপনার সাথে একমত যে আসলে পরিবার কিন্তু শুধুমাত্র পুরুষ বা শুধুমাত্র নারীকে দিয়ে না, নারী পুরুষ মিলেই কিন্তু একটি পরিবারের শুরু, এবং একটি পরিবার এভাবেই চলে, এভাবেই বেড়ে ওঠে। আপনি যেরকম আপনার ভাইয়ের জন্য করছেন, আপনার ভাইও আপনার জন্য করছে, এবং সবসময় অর্থ দিয়ে না। নারীদের কন্ট্রিবিউশনটা কিন্তু পরিবারে আরো অন্যান্য ভাবেও থাকে, এবং পুরুষদের ক্ষেত্রেও তাই, সবকিছু অর্থ দিয়ে না, বাট কন্ট্রিবিউশন থাকে, এবং দুজনেরই সমানভাবে থাকতে হয়। সেটা হোক পিতা, সেটা হোক ভাই, সেটা হোক স্বামী। আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, আজকের মতো এই ছিল আমাদের এই আয়োজনে চিন্তা সৃষ্টি পরিবর্তন, যুব নেতৃত্বে নতুন উদ্ভাবন। আমাদের আমাদের যারা অতিথি ছিলেন, আমি আরো একবার ধন্যবাদ দিতে চাই নিশাত আফরোজ মির্জা আপাকে এবং রুবিনা খাতুন আপাকে। তাদের আসলে এই ভাবনা এবং অভিজ্ঞতা এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে নতুন প্রজন্মকে আরো বড় স্বপ্ন দেখাতে এবং সাহসের সাথে সেই স্বপ্নকে লালন করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ ঢাকা পোস্টের সাথে থাকার জন্য, এবং পরবর্তী পর্বে আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো উদ্যোক্তা এবং তার গল্প নিয়ে। আমরা ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, এগিয়ে যান এবং পরিবর্তনে সঙ্গী হন।